নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করেছি হাজারদুয়ারি উপন্যাসটি। অলরেডি 3টি পর্ব চলে এসেছে। আজকে শুনবেন এই উপন্যাসের 4র্থ পর্ব। তবে গল্প শুরুর আগে আগের পর্বে কি হয়েছিল জেনে নিন। গোপেনের মুখে সবসময় সুমন সেনের তারিফ শুনতে শুনতে শ্রী বিরক্ত হতে থাকে। অনেক পুরনো কথা তার মনে পড়তে থাকে। সে নিজেকে এবং তার বাড়ির লোককে দোষারোপ করতে থাকে। গোপেন এবং তার পরিবারের সাথে শ্রী কতটা যে বেমানান সেটাই তার বারংবার মনে উদয় হতে থাকে। নিপার বোন দীপা আসে শ্রী এবং গোপেনের সাথে দেখা করতে। গোপেন না থাকায় সে শ্রীয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দেয়। তারা পিকনিকের প্ল্যান করে। তাদের কথোপকথনে আবার সুমন সেন উপস্থিত হয় এবং শ্রী স্পষ্ট জানায় যে সে সুমন সেনের সাথে কিছুতেই দেখা করতে চায় না। দীপা বুঝতে পারে শ্রীকে বাইরে থেকে দেখলেও সুখী মনে হলেও ভিতরে ভিতরে সে অত্যন্ত অসুখী। আজকে শুনবেন এরপর থেকে। চান টান করে বেরুল শ্রী। ভানু মহাপাত্র দোকানটি বেশ বড়। ওদের বাড়ির এত কাছেই যে এত দোকান বাজার ছিল তা দীপা না বললে জানতই না। কচি পাঁঠা কেটে বিক্রি হচ্ছে, ভাগা করে মাছ। ভরতটা আর গোপেন তো স্টেশনের দিকের বাজারেই যায়। বেশ দূরও তো এখান থেকে। যেহেতু এদিকটা গোপেনের অফিস যাওয়া আসার পথের বাইরে, তাই এদিকটা হয়তো কখনো আসেইনি। ঠিক করলো এবার থেকে সকালে বেরিয়ে ও নিজেই বাজারটা করে ফেলবে। বিকেলে হয়তো মাছ মাংস বসে না, তবু জিজ্ঞেস করে করবে। টেলিফোনটা একটা কোনায়, বেশ নিরিবিলিতে। অল্প বয়সী একটি মেয়ে নিচু গলায় ফোন করছিল, বোধহয় প্রেমিককে। এটা অন্যদের ব্যবহারের জন্যে। নিজেদের ব্যবহারের জন্য অন্য একটি ফোন আছে, সেটা প্রায় সবসময়ই ব্যস্ত। দীপা বলেছিল স্টেশনার্স, কিন্তু শ্রী দেখল রীতিমতো ডিপার্টমেন্টাল স্টোর্স। পেছনে মস্ত গুদাম দেখা যাচ্ছে, উঠোন, হার্ডওয়্যারের জিনিসের ঠাসা। মেয়েটি কথা শেষ করে চলে গেল। শ্রী ফোনের কাছে গিয়ে নিজের হাত ব্যাগ থেকে সুমনের কার্ডটা বের করল। তারপর ওর ডাইরেক্ট নাম্বারটা ডায়াল করল। 2টি নাম্বারের প্রথমটি। এক্সচেঞ্জের পুরুষ অপারেটর বলল, হ্যালো। শ্রী নাম্বারটা বলল কাঁপা কাঁপা গলায়। রিসিভারটাকে উঠালো এবং উঠোতেই অনেক মানুষের গলা শুনতে পেল শ্রী। বোধহয় কনফারেন্স চলছে ঘরে। আর তারপরে সুমনের গলার স্বর শুনল, কত বছর বাদে। গলাটা অনেক ভরাট ও ভারী হয়েছে। সুমন বলল, জেন্টলম্যান, প্লিজ এক্সকিউজ মি ফর আ সেকেন্ড। ইয়েস, সেন হিয়ার। হ্যালো, হু ইজ ইট? স্ট্রেঞ্জ। বলেই ঘটাং করে রিসিভারটা নামিয়ে রাখল বিরক্ত হয়ে। গলার স্বর চিনতে পারেনি। কি করি বা চিনবে? কতদিন হয়ে গেল। শ্রী রিসিভার না নামিয়ে আঙুল দিয়ে কানেক্টরটা টিপে ডিসকানেক্ট করে আবারও লাইনটা চাইল। ইয়েস, সুমন সেন, সেন হিয়ার। একটুখানি নীরবতা। হ্যালো, সেন স্পিকিং। I really don't know what's happening. Who is it? Please don't be funny. Operator, operator. বলেই ঘটাং করে রিসিভার রেখে দিল সুমন। আবারও আঙুল দিয়ে ডিসকানেক্ট করে লাইন চাইল শ্রী। রিং হতে লাগলো। কনফারেন্সের মধ্যে ভুতুরে কলে বিরক্ত হয়ে রিসিভার আর তুলল না সুমন। 2 মিনিট রিসিভার নামিয়ে রাখার পরেও আবারও লাইন চাইল শ্রী। এবারে অপারেটর বললেন, আপনি কথা বলছেন না অথচ লাইন চাইছেন, আশ্চর্য তো। সুমন রিসিভার তুলল। একইভাবে বলল, ইয়েস, সেন স্পিকিং। হ্যালো, ভালো আছো তুমি? শ্রী বলল অনেক দ্বিধার সঙ্গে। আর বাক্যটা বলে ফেলতে পেরে খুব স্বস্তি পেল। কে? কে তুমি? আপনি কে? ভালো আছো কি না বলতে পারছো না? আপনার নাম্বার কত? কি ব্যাপারে ফোন করছেন? এবারেও গলার স্বর চিনতে পারল না সুমন। তাহলে তাকে কি চিনতেই পারবে না? আমার কোনো নাম্বার নেই সুমন, আমি আনলিস্টেড, আমি লস্ট ফর এভার।
আপনি কে বলছেন? আমার নাম নেই সুমন। তুমি কে? আমি তোমার কেউ নই সুমন, তবে তোমার জন্য আমার খুব গর্ব হয়, আর আমার জন্যে লজ্জা। প্লিজ প্লিজ নাম্বারটা দাও। কোত্থেকে বলছো? কলকাতা? না। তবে দিল্লি, বোম্বে, কোত্থেকে? তা দিয়ে কি হবে? ভালো থেকো। এখন ব্যস্ত আছো বুঝতে পারছি, পরে আবার ফোন করব অন্য কোনো দিন। বলেই রিসিভারটা আস্তে নামিয়ে রাখল শ্রী, যাতে সুমনের কানে না লাগে। তারপর কয়েক সেকেন্ড চুপ করে ফোনের সামনে বসে থাকল। ভানু মহাপাত্রর দোকানের একজন কর্মচারী এসে বললেন, মা, ফোন হয়েছে? শ্রী উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এই নিন 6 টাকা। আমি 3টে ফোন করেছি। 3টে কোথায় করলেন মা? একটা লাইনই তো পেলেন। আমি দেখেছি। দেখেছেন তাহলে? না, অনেকক্ষণ ফোনটা আটকে রাখলাম তো। ও না না, সে কি কথা? লাইন না পেলে আপনি কি করবেন? আপনি শুধু 2 টাকা দেবেন। আপনি গোপেনবাবুর স্ত্রী তো? আপনার কাছ থেকে আমাদের পয়সা নেওয়াই উচিত না, বাবু বলছেন। না না, তা কেন? পয়সা না নিলে তো আমি ফোন করতেই পারবো না। ওই তো 2 টাকাই দেবেন, যে কটাই ফোন করুন না কেন। ক্যাশ কাউন্টারের সামনে বসা ছিপছিপে সুদর্শন মাঝবয়সী ভানু মহাপাত্র বসে বসেই মাথা ঝুঁকিয়ে জোরহাত করে নমস্কার করলেন স্ত্রীকে। স্ত্রী মনে মনে বলল, গুণ আর বিনয় না থাকলে এত বড় ব্যবসার মালিক হওয়া যায় না। স্ত্রীও প্রতি নমস্কার করে দোকান থেকে বেরিয়ে এলো। এই এক বিপদ হলো, এরা গোপেনকে চেনেন, অতএব আজ ফোন করার কথা এবং ভবিষ্যতেও যদি কখনো করে সে কথাও গোপেনের কানে যেতে পারে। ঠিক করল গোপেনকেও একটি করে ফোন করতে হবে এখানে এলেই। এখানের এক্সচেঞ্জ অটোমেটিক নয়। অপারেটরের মাধ্যমে সুমন যদি জানতে পারে কোন টেলিফোন থেকে ফোন আসছে, তাহলেও বিপদ। মহা মুশকিলেই পড়ল শ্রী। দোকান থেকে বাইরে বেরিয়ে সাইকেল রিক্সা আর সাইকেলের ঘণ্টার আওয়াজের মধ্যে সুমনের অতি পরিচিত কিন্তু ভরাট গলার স্বর ওর কানে বাজতে থাকল। একজন মানুষের সামান্য 2-1টি কথা যে অন্য একজনকে এতখানি উত্তেজিত ও মথিত করতে পারে, তা ভেবেও ও রোমাঞ্চিত হল। সুমনও নিশ্চয়ই উত্তেজিত, বিশেষ করে পরিচয় গোপন করেছে বলে শ্রী। সামনে তাকিয়ে দেখল লাল ধুলোর সোজা পথটা পাহাড় জঙ্গলের মধ্যে যেন সেঁধিয়ে গেছে। ওই দিকে চামুণ্ডী মন্দির। গড় হুড়হুলা কোন দিকে কে জানে। অনেক বছর পর সুমনের গলার স্বরে 2টি কান ভরে নিয়ে খুশিতে ডগমগ হয়ে বাড়ির দিকে এগিয়ে চলল শ্রী। ভরত দরজা খুলে দিল। বাড়িতে ঢুকেই দোতলাতে শোবার ঘরে গিয়ে সেই চিঠির ঝাঁপিটা বের করে রাখল। তারপর বাথরুমে গিয়ে পা ধুয়ে এসে খাটে উঠে জোড়াসনে বসে খুলল সেই ঝাঁপিটি। চিঠিগুলো মলিন হয়ে গেছে, লালচে হয়ে গেছে কাগজ, বেগুনি আভা লেগেছে ব্রিটিশ ইংল্যান্ড লেটার ও খামের নীলচে রঙে। তাই বলে চিঠির বার্তা কিছু মলিন হয়নি, তা আরও ঔজ্জ্বল্য পেয়েছে। চিঠিগুলি যখন পেয়েছিল তখন সেগুলি পড়ে যতখানি পেত আনন্দ, আজ এত বছর পরে তা বারে বারে পড়ে তার চেয়েও অনেক বেশি আনন্দ পায়। আনন্দ তীব্রতা আরও অনেক বেশি হয় যখনই ভাবে যে চিঠিগুলি চিরদিনের মতো হারিয়ে গেছে। যে লিখত তাকে আমার শ্রী, শ্রীময়ী, শ্রীপর্ণা বলে সম্বোধন করে সে আর চিঠি লিখবে না কোনো দিন। বাগানে অনেক পাখি ডাকছে। পাহাড় ও বন থেকে দলে দলে পাখি এসে দিনময় হুটোপাটি করে এখানে। স্টেশন অবধি চলে যায় তারা। শ্রী শুধু টিয়া পাখির ঝাঁক দেখেই চিনতে পারে। অন্য পাখিদের চেহারাও চিনছে একে একে, কিন্তু নাম তো জানে না কারোরই। কলকাতায় চড়াই আর কাক ছাড়া পাখি দেখেনি। এত পাখির কিচিরমিচির তাকে হঠাৎ হঠাৎ বিবশ করে দেয়, অন্যমনস্কও করে দেয়। পাখি মাত্রই উড়ে যাওয়ারই কথা। এ গাছ থেকে ও গাছে গিয়ে বসার সিদ্ধান্তের মধ্যে, ফল আধখানা খেয়ে ঠুকরে ফেলে দেওয়ার মধ্যেও যে এক ধরনের দুর্মর স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতা
উড্ডিন তাদের রঙিন ডানায় ডানায় চমকে চমকে ওঠে তা অনুভব করেই শ্রীর মন খারাপ হয়ে যায়। সুমন বিশেষ করে এখানে আছে তা জানার পর থেকে আরও বেশি খারাপ হয়। ও যে খাঁচার পাখি তা এই বনের পাখিদের দেখে বুঝতে পারে এবং বুঝতে পেরে বড়ই মন খারাপ লাগে। রবিবার সকাল। শ্রী, কল্যাণী, তুমি এখন কি করছো অনুমান করতে পারি। হয়তো চান করছো চান ঘরে, খুব ভালো করে রবিবারের চান। নয়তো বাথরুমের আয়নায় তোমার নগ্ন শরীরের প্রতিবিম্ব দেখে নিজের প্রতি ভালোবাসাটা বাড়িয়ে নিচ্ছ। জানো, নিজেকে ভালোবাসাটা, নিজের শরীর, নিজের মন, নিজের নিজস্বতাকে ভালোবাসাটা বেঁচে থাকার পক্ষে খুবই জরুরি। তুমি আছো বলেই এই পৃথিবী আছে, অন্তত তোমার কাছে। তোমার চোখ দিয়েই তুমি তোমার চারপাশের পৃথিবীকে দেখছো, তোমার মন দিয়েই তুমি তোমার পারিপার্শ্বিককে বিচার করছো, ভালোবাসছো বা বাসছো না। এই কারণে তোমার নিজস্বতা, তোমার মন, তোমার শরীরকে ভালোবাসা বিশেষই দরকার। নাকি তুমি এখন ব্রেকফাস্ট খাচ্ছ? আমি এক্ষুনি ব্রেকফাস্ট বানিয়ে খেলাম। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। মাঝে মাঝে ব্রেকফাস্টে চিড়ের পোলাও আর গাজরের হালুয়া বা লুচি, আলু ভাজা বা ফেনা ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ খেতে খুব ইচ্ছে করে। সেই সব ইচ্ছেকে সযত্নে লালন করার আরেক নামই তো হোমসিকনেস। খাওয়ার মধ্যে যে নিছক উদরপূর্তির ব্যাপার ছাড়াও আরও যে অনেক সুন্দর ব্যাপার আছে তা দেশে থাকতে প্রতি মুহূর্তে বুঝতে পারতাম। নিজে রেঁধে বেড়ে খেয়ে একটুও মজা নেই। শুধুই পেট ভরানো পশুর বৃত্তি, মানুষের নয়। ইংরেজ জাতটার মস্ত গুণ এই যে এরা সহজে বুড়ো হতে চায় না। আমাদের দেশে যে বয়সে পুরুষ মানুষ মাত্রই জ্যাঠা জ্যাঠা ভাব করে আর মেয়েরা দিদিমা হয়ে যায়, ওরা সেই বয়সেও বুড়ো খোকা, বুড়ো খুকি সেজে থাকে। আজ রবিবার। প্রায় প্রত্যেক পুরুষ যার হাত পা মোটামুটি অক্ষত আছে এবং বাতগ্রস্ত হয়নি, সে ফুটবল খেলার নাম করে বাড়ি থেকে সকালে অবশ্যই বেরিয়ে পড়বে ব্রেকফাস্টের পর। কেউ কেউ সত্যি খেলবে, কেউ কেউ ফুটবলে 2-4 লাথি মেরে মাঠ ছাড়বে। কারোর সঙ্গে ফুটবলের বা মাঠের দেখা পর্যন্ত হবে না, কিন্তু একটি জায়গাতে সকলেরই দেখা হবে, সেটি হচ্ছে পাড়ার পাব। ইংরেজদের সংস্কৃতিতে এই পাবের একটি বিশেষ আসন আছে। আকণ্ঠ বিয়ার পান করে বাড়ি গিয়ে বলবে, প্রচণ্ড ফুটবল খেলে এলাম। এদিকে খুকিরাও বসে থাকবে না, তাদেরও নিজেদের পকেটস অফ ইন্টারেস্ট আছে। অনেক খুকিরা পাবেও আসবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর অনেক দিন চলে গেছে। এই সময়ের ইংরেজদের সামনে অর্থনৈতিক সমস্যা ছাড়া অন্য কোনো বিশেষ সমস্যা নেই। জীবন বা স্বাধীনতা হারাবার ভয় নেই, তাই এরা বড় বেশি খোকা খুকু হয়ে গেছে। ওদের আমরা বহির্মুখী বলে নস্যাৎ করে দেবার চেষ্টা করি যদিও, কিন্তু আমাদের বেশিরভাগের মতো মেকি অন্তর্মুখী হওয়ার চেয়ে এমন সৎ বহির্মুখী হওয়াটা অনেক বেশি স্বাস্থ্যকর। আমরা বিশেষ করে বাঙালিরা যে অন্তর্মুখীনতার গর্ব করি তা কিন্তু প্রায় মিথ্যে। বই না পড়েই আমরা পণ্ডিত, গান না গেয়ে অথবা না শুনেই আমরা বোদ্ধা, ছবি না এঁকে এবং না বুঝেই আমরা আর্ট ক্রিটিক। আমাদের মতো এরা মিথ্যে দাবি নিয়ে সংস্কৃতি সম্পন্ন বলে নিজেদের প্রমাণিত করার চেষ্টায় সময় নষ্ট না করে যা কিছুই করতে ভালোবাসে, করে আনন্দ পায়। তাই করে এরা সুখে থাকে। রবীন্দ্রনাথের সহজ হবি কথাটা মনে পড়ে। তুমি হয়তো একমত হবে না আমার সঙ্গে, হয়তো অনেকেই হবেন না, কিন্তু যতই দিন যাচ্ছে ততই আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ প্রতিভাবান হিসেবে যতই বড় হন না কেন, মানুষ হিসেবে হয়তো তেমন বড় ছিলেন না। তার ব্যক্তিগত চিঠিপত্র পড়লে মনে হয় উনি একজন অন্য মানুষ, অতি সাধারণ মান্ডেন বিষয়ে লিপ্ত থাকা একজন মানুষ। অথচ তার অন্য একটি পোশাকে সত্তা যখন তাবৎ বিশ্বজনের জন্যে বা কনসিয়াসলি চিঠি লেখেন বা ডায়েরি, তখন তা পড়ে মনে হয় যে উনি বুঝি দেবাদিদেব। দেশ পত্রিকায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আঁকা কিছু পোর্ট্রেট প্রকাশিত হয়েছিল এবং তার চিত্রাঙ্কন সম্বন্ধে কিছু কথা।
কাদম্বিনী বৌঠানের স্বামী রবীন্দ্রনাথের জ্যোতি দাদার অঙ্কন প্রতিভা দেখে সত্যিই চমকে উঠতে হয়। অথচ রবীন্দ্রনাথ নিজের জীবদ্দশাতে এই দাদার প্রতিভার কোনো প্রচারই করেননি। আমরা কেন, আমাদের পূর্বপুরুষরা কেউই জানতেন না যে জ্যোতি দাদার অঙ্কন প্রতিভা ঠিক এই মাপের ছিল। সারা জীবন উনি নিজের প্রচারের জন্য যা কিছু করেছেন তার ছিটে ফোঁটা তার কাছের গুণীজনদের জন্য করলে তার মনুষ্যত্বর দাবি প্রজ্জ্বল হতো বিলক্ষণ। আমার কেন যেন মনে হয় রবীন্দ্রনাথের গানের কাণ্ডারি দীনদা মানে দীনু ঠাকুরকেও রবীন্দ্রনাথ যথেষ্ট মর্যাদা দেননি। তার গানের বাণীর কোনো তুলনা নেই স্বীকার করি, কিন্তু তাতে দীনু ঠাকুরের সুর না লাগলে সে বাণী খড়মোড়া টিয়া পাখির মতো হতো, প্রাণ পেত না সে গান। সম্প্রতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি চিঠি পড়ে, পশুপতি চট্টোপাধ্যায়কে লেখা, শামতাবের থেকে, 10ই অক্টোবর 1927 তারিখের চিঠি। সেই চিঠি পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথ ছাড়াও তাবর তাবর ব্যক্তিত্ব আরও হয়েছেন এবং এখনও জীবিত আছেন, যাদের নাম দেশে বিদেশে ছড়িয়ে গেছে। সাদা চামড়ার সাহেবরা যাদের গুণী বলে মেনে নিয়েছেন, অতএব তাদের গুণ সর্বসন্দেহের অতীত। পুরস্কার রাখার জায়গা যাদের অকুলান হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই কি দ্বৈত সত্তার মানুষ? আসল মানুষটি এক ধরনের, আর যে মানুষটি জনসমক্ষে পৃথিবীর সামনে এসে দাঁড়ান তিনি কি সম্পূর্ণ অন্য ধরনের? দেশে ফিরে এ বিষয়ে আমার কিছু গবেষণার ইচ্ছে আছে। শরৎবাবু পশুপতিবাবুকে লিখছেন, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। আমার লেখায় সাহিত্যের রীতিনীতি পড়ে তুমি ক্ষুণ্ণ হয়েছ লিখেছ। তোমার মনে হয়েছে যে রবিবাবুকে আমি অযথা কটূক্তি করেছি, কিন্তু কোথায় যে শ্লেষ অথবা বিদ্রূপ আছে লেখাটা আরও একবার পড়েও তো আমি খুঁজে পেলাম না। তাকে আমি অত্যন্ত শ্রদ্ধাভক্তি করি, আমার গুরুস্থানীয় তিনি, এই তো তুমি জানোই। তবে হয়তো লেখার দোষে যা বলতে চেয়েছি তা বলতে পারিনি, আর একরকম অর্থ হয়ে গেছে। দোষ যদি কিছু হয়েও থাকে সে আমার অক্ষমতার, আমার অন্তরের নয়। তোমরা একটা কথা জানো না যে আমার ভাষার ওপরে অধিকার সত্যিই কম। বিনয়ের জন্য বলছি নে, তোমার মতো আত্মীয়ের কাছে মিছিয়ে বিনয় করে লাভ কি বলো তো? তবুও বলছি, এ কথা আমার যথার্থই মনের কথা। বুঝলে শ্রী? আমি বলবো যে শরৎবাবুর ভাষার দখলে সবচেয়ে বড় প্রমাণ এই যে ভাষা ওর ওপরে কোনো দিনও দখল নেয়নি। গ্রামের রাখাল বালকের মতো ভাষাকে তিনি গোপালের মতো অনাড়ম্বর সাবলীলতায় চড়িয়ে এবং চারিয়ে নিয়ে গেছেন। লেখালেখি যে আদৌ কঠিন কাজ, এই কথা তার লেখা পড়ে কখনোই মনে হয়নি, এবং সেখানেই তার সবচেয়ে বড় কৃতিত্ব। তারপরে উনি কি লিখেছেন বলো তো? সে যাই হোক, নবীন লেখকদের প্রতি আমার আন্তরিক স্নেহ এবং টান আছে। তাদের ভুলচোক হয় জানি, তাই বলে তাদের লোকসমাজে অশ্রদ্ধেয় প্রতিপন্ন করলে আমার অত্যন্ত ব্যথা লাগে। তাছাড়া কত বড় অন্যায় অপবাদ তাদের দেওয়া হয় যখন ইঙ্গিত করা হয় এরা গরিব বলেই এসব নোংরা ব্যাপার ঘাঁটাঘাঁটি করে অর্থ রোজগার করতে চায়। আমি ভালো করেই জানি যে বিরুদ্ধ দলের লোকরা এইরকমই বলে বেড়ায়। কোনোদিন যদি তোমার বরদাকে মানে শরৎবাবুকে ভালো করে জানতে পারো, বুঝবে বিদ্বেষ বলে জিনিসটা তার মধ্যে নেই বললেও অতিশয়োক্তি হবে না। একটা কথা তোমাকে জানাই, কারুকে বলো না। পথের দাবি যখন বাজেয়াপ্ত হয়ে গেল, তখন রবিবাবুকে গিয়ে বলি যে আপনি যদি একটা প্রতিবাদ করেন তো একটা কাজ হয় যে পৃথিবীর লোকে জানতে পারে যে গভর্নমেন্ট কীরকম সাহিত্যের প্রতি অবিচার করছে। অবশ্য বই আমার সঞ্জীবিত হবে না, ইংরেজ সে পাত্রই নয়, তবু সংসারের লোক খবরটা পাবে। আমি রবীন্দ্রনাথকে বইটা দিয়ে আসি। তিনি জবাবে আমাকে লেখেন, পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম ইংরাজ রাজশক্তির মতো সহিষ্ণু ও ক্ষমাশীল রাজশক্তি আর নাই। তোমার বই পড়লে পাঠকের মন ইংরাজ গভর্নমেন্টের প্রতি অপ্রসন্ন হইয়া ওঠে। তোমার বই চাপা দিয়ে তোমাকে কিছু না বলা, তোমাকে প্রায় ক্ষমা করা, এই ক্ষমার উপরে নির্ভর করে গভর্নমেন্টকে যা তা নিন্দবাদ করা সাহসের বিড়ম্বনা। ভাবতে পারো পশুপতি, বিনা অপরাধে কেউ কাউকে এত বড় কটূক্তি করতে পারে?
এই চিঠি তিনি ছাপবার জন্যই দিয়েছিলেন, কিন্তু আমি ছাপতে পারিনি এই জন্য যে কবির এত বড় সার্টিফিকেট ইংরাজ গভর্নমেন্টের মহত্তর বাবদে তক্ষুনি স্টেটসম্যান প্রভৃতি ইংরেজি কাগজওয়ালারা পৃথিবীময় তার করে দেবে। এবং এই যে আমাদের দেশের ছেলেদের বিনা বিচারে জেলে বন্ধ করে রেখেছে এবং এই নিয়ে যত আন্দোলন হচ্ছে সমস্ত নিষ্ফল হয়ে যাবে। ঠিক বলতে পারিনি, হয়তো এই কথা আমার মনের মধ্যে অলক্ষ্যে ছিল যখন সাহিত্যের রীতিনীতি লিখি। তবেই বোধহয় কোথাও কোনো জায়গায় একটু আদ্র তীব্রতার ঝাঁঝ এসে গেছে। যা হোক, যা হয়ে গেছে তার এখন উপায় কি ভাই? বলো শ্রী, কি বুঝলে ব্যাপার? রবীন্দ্রনাথ কি সত্যিই এই চিঠি লিখেছিলেন কিনা সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। লিখে থাকলে দেশপ্রেমী রবীন্দ্রনাথের নবমূল্যায়ন হওয়াও দরকার। না লিখে থাকলে পথের দাবি লেখক শরৎচন্দ্র সততারও নবমূল্যায়ন হওয়া দরকার। এই চিঠি কবে লিখেছিলেন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর বিদেশি সম্মান কবে ফেরত দিয়েছিলেন তাও জানা দরকার। ফেরত দেওয়া ব্যাপারটা ঠিক কীরকম ছিল তাও কোনো গবেষকের কাছে জেনে আমাকে জানিও তো। আমার ক্রমশই এই ধারণা গড়ে উঠছে শ্রী, যে যশস্বী বাঙালিদের মধ্যে বেশিরভাগেরই ভণ্ডামি এবং মিথ্যাচারের প্রবণতা ছিল এবং আছে। স্বদেশে যেহেতু কোনো প্রকৃত জীবনী, সে আত্মজীবনী হোক কি পরের লেখাই হোক, আজ অবধি লেখা হয়নি। যা লেখা হয়েছে সব ঢাকাঢুকি চাপাচুপি দেওয়া, কাউকে ভগবান বানানো বা ভূত বানানোর পূর্ব নির্ধারিত সিদ্ধান্তে ভর করে। তাই সততার ব্যাপারটা নিয়ে স্বদেশীয় যশস্বীরা এবং গবেষকরা মোটেই মাথা ঘামাননি, অথচ অবশ্যই ঘামানো উচিত। এই অবধি পড়ে শ্রী থামল, চিঠিটি কোলে নামিয়ে রাখল। ফিনফিনে অনিয়ন স্কিন কাগজে লেখা পাতার পর পাতা চিঠি। সুমনের কথা ভেবে ভারী গর্ব হলো তার। সুমনের ব্যক্তিত্বে ছিল সত্যি বহুমুখী। জীবনের কোনো দিক সম্বন্ধেই তার আগ্রহর কোনো ঘাটতি ছিল না। মনের দিক দিয়ে সে ছিল যথার্থ প্রাপ্তবয়স্ক, সেই কলেজের দিনগুলি থেকেই। বাঙালিদের অনেকেই গুমর নিয়ে চিতায় চলে যান। গুমরটা যুক্তিযুক্ত কিনা তা না জেনেই যথার্থ প্রাপ্তবয়স্ক আর হয়ে ওঠা হয় না তাদের। ফলে সাহিত্যে, জীবনে কখনো এমন সূচিবায়ী শিকড় গেড়ে থাকতে পারত না। এই সূচিবায়ুগ্রস্ততা ভণ্ডামিজনিত, অথবা ভণ্ডামিটাই সূচিবায়ুজনিত। এই কথাটাই একটু আগে বলে গেল দীপা, অ্যাডাল্ট হওয়ার কথা। প্রেম তো অনেক ছেলেমেয়েই করে, কিন্তু শ্রীর গর্ব ছিল প্রমথ চৌধুরী আর ইন্দিরা দেবীর প্রেমের পর সুমন আর শ্রীর মতো প্রেমিক প্রেমিকা বঙ্গভূমে আর হয়নি। সুমন এত ভালো চিঠি লিখত যে শ্রী লজ্জায় সংকোচে কখনোই উত্তর দিয়ে উঠতে পারেনি একটিরও। অনিয়মিত উত্তর দেওয়া প্রেমিকাকেও যে কেউ এমন নিয়মিত এবং জগতের তাবৎ বিষয় সম্পর্কিত চিঠি লিখতে পারে তা জেনে শ্রী মুগ্ধ হয়ে যেত। তবে সুমন বলতো শ্রীকে, তুমি দারুণ চিঠি লেখো, মহাত্মা গান্ধীজির ইংরেজির মতো তোমার বাংলা। গোপেন একদিন বলেছিল সুমন সম্বন্ধে যে উনি হাজার দুয়ারি মনের মানুষ। কথাটা বড় ভালো লেগেছিল শ্রীর। সুমন সেন সম্বন্ধে এর চেয়ে বেশি লাগসই আর কোনো শব্দ হতে পারে না। হাজার দুয়ারি। চিঠিটা আবার পড়তে শুরু করল শ্রী। কত বিষয়ে যে অবতারণা করে সুমন তার চিঠিতে যে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। রবীন্দ্রনাথকে লেখা শরৎবাবুর আরেকখানি চিঠিও তোমাকে তুলে না দিয়ে পারছি না। তুমি তো সাহিত্যের ছাত্রী, তুমি এই চিঠির যথার্থতা আমার চেয়ে ভালো বুঝবে। এই চিঠিটি পানিত্রয় হাওড়া থেকে লেখা 26শে ফাল্গুন 1334। দিশি লেখক লিখছেন, বেলাব্রুই ব্যাঙ্গালোর বা মংপু বা শিলং থেকে নন, আমাদের একেবারে দিশি কাদা প্যাঁচ প্যাঁচ পানিত্রাস থেকে। এ জীবনে নানা অবস্থার মধ্য দিয়ে যাবার কালে চোখে পড়েছে অনেক জিনিস। আপনি যাকে বলেছেন এই দেশের লোকযাত্রা সম্বন্ধে আমার অভিজ্ঞতা,
কিন্তু অনেক কিছু দেখা এবং জানা সাহিত্যিকের পক্ষে নিছক ভালো কিনা এই বিষয়ে আমার সন্দেহ জন্মেছে। কারণ অভিজ্ঞতায় কেবল শক্তি দেয় না, হরণও করে, এবং সাংসারিক সত্য সাহিত্যিক সত্য নাও হতে পারে। বোধহয় এই বইখানাও তার একটি উদাহরণ। ষোড়শী। এটা লিখি একটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানা বাস্তব ঘটনাকে ভিত্তি করে। সেই জানাই হলো আমার বিপদ। লেখবার সময় পদে পদে জেরা করে সে আমার কল্পনার আনন্দ ও গতিকে কেবল বাধাই দেয়নি, বিকৃতও করেছে। সত্য ঘটনার সঙ্গে কল্পনা মেশাতে গেলেই বোধহয় এমনি ঘটে। জগতে দৈবাৎ যা সত্যই ঘটেছে তার যথাযথ বিবৃতিতে ইতিহাস রচনা হতে পারে, কিন্তু সাহিত্য রচনা হয় না। চমৎকার, তাই না? পুরোপুরি একমত আমি এই মন্তব্যের সঙ্গে। আর তুমি? তারপর শরৎবাবু লিখছেন, একসময় আমি শুধু ছবি আঁকতাম। আচ্ছা শ্রী, শরৎবাবুর কোনো ছবি তুমি দেখেছ? আমি দেখিনি। খুব কম মানুষই হয়তো দেখেছেন। রবীন্দ্রনাথের মতো অর্গানাইজড ও ওয়েল অফ হলে হয়তো তার সব ছবি রাখা থাকতো এবং তা নিয়ে অনেক হইচইও হতো। তারপর লিখছেন, একসময় আমি শুধু ছবি আঁকতাম। ছবিতে এর মুন্ডু, ওর ধর, তার পা এক করে চমৎকার জিনিস দাঁড় করানো যায়, কারণ সে কেবল বাইরের বস্তু, চোখে দেখেই তার বিচার চলে। কিন্তু সাহিত্যের চরিত্র সৃষ্টির বেলায় তা হয় না। মানুষের মনের খবর পাওয়া কঠিন। সেখানে নিজের খেয়াল বা প্রয়োজন মতো এর একটু তার একটু, কতক সত্য কতক কল্পনা জোড়া দিয়ে উপস্থিত মতো লোকরঞ্জন করা যায়, কিন্তু কোথায় মস্ত ফাঁকি থেকে যায় এবং উত্তরকালে এই ফাঁকটাই একদিন ধরা পড়ে। কি বুঝছ শ্রী? এর মধ্যে কি রবীন্দ্রনাথের আধা কল্পনা আধা বাস্তব উপন্যাসগুলিরও প্রতি বক্রোক্তি দেখতে পাচ্ছ? আমার কিন্তু সন্দেহ হচ্ছে যে শরৎবাবু যা বলার তা চমৎকারভাবেই বলেছেন। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই ফিলোসফিতে উনি বিশ্বাসী ছিলেন না। আবার লিখছেন, কি জানি, হয়তো এই জন্যই আজকাল প্রখর বাস্তব সাহিত্যর চলন শুরু হয়েছে। তাতে দলে দলে লোক আসে, সবাই ছোট, সবাই সত্য, সবাই হীন, কারোর কোনো বিশেষত্ব নেই, অর্থাৎ যেমনটি সংসারে দেখা যায়। অথচ সমস্ত বইখানা পড়ে মনে হয় এতে লাভ কি? কেউ হয়তো বলবে লাভ নেই, এমনি। মাঝে মাঝে হয়তো অত্যন্ত সাধারণ মামুলি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও নিপুণ বর্ণনা থাকে, তার ভাষাও যেমন আড়ম্বরও তেমনই, কিন্তু তবুও মন খুশি হয় না। অথচ এরা বলে এই তো সাহিত্য। এরপরে যা কোট করছি তা বাঁধিয়ে রেখো, বারবার পড়ার মতো। যারা শরৎবাবুকে মেয়েদের লেখক, আদৌ লেখকই নন ইত্যাদি বলে নিজেদের মিথ্যা উচ্চমন্যতার বোধকে আশকারা দিয়ে এসেছেন যুগে যুগে, তাদের এই অংশটি পড়ে দেখা উচিত, অন্য কাউকে নয়। শরৎবাবু লিখছেন স্বয়ং ভগবান রবীন্দ্রনাথকে। আপনি পরিপ্রেক্ষিতের উল্লেখ করেছেন। ছবিতে আঁকায় এত দূরত্বের পরিমাণে বড় জিনিস ছোট, গোল জিনিস চ্যাপ্টা, চৌকো জিনিস লম্বা, সোজা জিনিস বাঁকা দেখায়। কত দূরে কোন সংস্থানে বস্তুর আকারে প্রকারে কীরূপ এবং কতটা পরিবর্তন ঘটাবে তার একটা বাঁধা ধরা নিয়ম আছে। এই নিয়ম ক্যামেরার মতো যন্ত্রকেও মেনে চলতে হয়, তার ব্যতিক্রম নেই। কিন্তু সাহিত্যের বেলা তো এর তেমন কোনো বাঁধা ধরা আইন নেই। এই সমস্তই নির্ভর করে লোকের রুচি ও বিচার বুদ্ধির উপরে। নিজেকে কোথায় কত দূরে যে দাঁড় করাতে হবে তার কোনো নির্দেশই পাবার জো নেই। সুতরাং ছবির পার্সপেক্টিভ এবং সাহিত্যের পার্সপেক্টিভ কথার দিক দিয়ে এক হলেও কাজের দিক দিয়ে এক নয়। তাছাড়া সাহিত্যের বর্তমানকালটা যত বড় সত্য, ভবিষ্যৎকালটা কিছুতেই ঠিক অত বড় সত্য নয়। নরনারীর যে একনিষ্ঠ প্রেমের উপর এত কাল এত কাব্য লেখা হয়েছে, মানুষে এত তৃপ্তি পেয়েছে, এত চোখের জল ফেলেছে, সেও হয়তো একদিন হাসির ব্যাপার হয়ে যাবে। অন্তত অসম্ভব নয়, কিন্তু তাই বলে আজ তাকে কল্পনাতেও গ্রাহ্য করা চলে না। পরিশেষে আপনি আমার শক্তি উল্লেখ করে লিখেছেন, তুমি যদি উপস্থিতকালের দাবি ও
ভিড়ের লোকের অভিরুচিতে না ভুলতে পারো, তাহলে তোমার এই শক্তি বাধা পাবে। আপনি নানা কাজে ব্যস্ত, কিন্তু আমার ভারী ইচ্ছে হয় যে আপনার কাছে গিয়ে এই জিনিসটি ঠিকমতো জেনে আসি। কারণ উপস্থিত কালটাও যে মস্ত ব্যাপার, তার দাবি মানব না বললে সেও যে শাস্তি দেয়। আপনি অনুমতি না দিলে আপনার সময় নষ্ট করে দিতে আমার সংকোচ হয়। আমার চিঠি লেখার ধরনটি বড়ই এলোমেলো, কোনো কথাই প্রায় গুছিয়ে বলতে পারিনি। লেখার দোষে কোথায় যদি অপরাধ হয়ে থাকে মার্জনা করবেন। সেবক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রী, তুমি বুঝতেই পারছো যে এই চিঠি পাবার জন্য রবীন্দ্রনাথ নিশ্চয়ই শরৎবাবুকে জিনিসটি বোঝবার জন্য ডাকেননি, কারণ শরৎবাবুর চিঠিতেই সেই বোঝাবুঝির অত্যন্ত স্পষ্ট আভাস ছিল। শরৎবাবুর বক্তব্যও তার ব্যক্তিগত বিশ্বাস নির্ভর ছিল। সেই বিশ্বাসের ভিত ছিল পাকা। তুমি কি শরৎবাবুর ইংরেজি পড়েছ? পড়ে দেখো, সমকালীন কম বাঙালি লেখকই অমন ইংরেজি লিখতেন। দেখো, রবিবারের প্রায় পুরো সকালটাই তোমাকে চিঠি লিখেই ফুরিয়ে দিলাম। তবে এমন বিষয় নিয়ে এই চিঠি যে তা কখনোই ফুরোবে না, পুরনো হবে না। এই চিঠিটি যত্ন করে রেখো, কারণ যার বই থেকে এই সব উদ্ধৃতি দিলাম, আমাদের এখানের উমাপদদা, তাকে বইটা ফেরত দিতে হবে। দেখা যাচ্ছে যে সবকালেই যেসব লেখক জনপ্রিয়, তাদের সমকালীন লোকেরা সস্তা লেবেল লাগিয়ে বাতিল করার নানাবিধ চেষ্টা করেছেন। কেউ কেউ বা ভয় দেখিয়েছেন যে মহাকালের ধোপে তুমি বাবু ট্যাঁকবে না। যাদের বই বিক্রি হয় না তারাই স্বভাবত বড় লেখক, এবং যাদের বই বিক্রি হয় তারা ছোট লেখক। সেই তথাকথিত ছোট লেখকদের প্রতিভু হয়ে সমকালীন সূর্য সম কোনো লেখককে কেউই বলার সাহস রাখেননি যে উপস্থিত কালটাও যে মস্ত ব্যাপার, তার দাবি মানব না বললে সেও যে শাস্তি দেয়। ভালো থেকো, বড় করে লিখতে পারো না? সমস্ত স্বদেশ, তার সব মানুষজন, আকাশ বাতাস, পাখি, প্রজাপতি তোমার হাতের মুঠোয় নিয়ে বসে আছো, আর আমার স্বদেশ বলতে তুমি, শুধুই তুমি। তাই দয়া করো, চিঠির ব্যাপারে অন্তত কৃপণ হয়েও না। চিঠির মধ্যে দিয়ে আমরা যেমন করে একে অন্যকে প্রকাশ করতে পারি, পেতে পারি, তেমন করে সঙ্গমের মাধ্যমেও পাওয়া সম্ভব নয়। মানো তো এটা? আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। আমি নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিও। ইতি তোমার সুমো, তোমার জন্য অনেক চুমু। খবরটা সকাল 8টার মধ্যে দাবানলের মতো ছড়িয়ে গেল হুড়হুলাগড় ইন্ডাস্ট্রিজের হাসপাতাল থেকে কারখানায় তো বটেই, কারখানার চত্বর পেরিয়ে পুরো টাউনশিপে, এবং টাউনশিপ ছাড়িয়ে পুরো হুড়হুলাগড় জনপদে। সুমন সেন পারাদ্বীপ থেকে গাড়ি করে হুড়হুলাগড়ে ফিরে আসছিলেন। পোর্টের অথরিটির সঙ্গে মিটিং ছিল ইন্ডাস্ট্রিজের এক্সপোর্টের সুষ্ঠু সম্পাদনের ব্যাপারে। মিটিং চলে বিকাল 5:30 অবধি। ওরা বলছিলেন যে রাতটা গেস্ট হাউসে থেকে যেতে। থাকলে গেস্ট হাউস ছাড়াও সেন সাহেবের থাকার বহু জায়গায় ছিল, কিন্তু পরদিনই রথ সাহেবের লোক সিআইডির সব খবরাখবর নিয়ে সকালেই এসে পৌঁছবে বলে উনি থাকতে চায়নি। গোপেন জানত যে পথে উনি আসছিলেন সেই পথটিকে টাউনশিপ থেকে মাইল 2 আগে একটি ঘাট পেরিয়ে হুড়হুলাগড়ের দিকে আসতে হয়। উঁচু ঘাট, তবে হেয়ারপিন বেন্ড বেশি নেই, কিন্তু ঘন জঙ্গল আছে। এই পথটি দিয়ে ট্রাক বিশেষ চলাচল করে না, তাই প্রাইভেট গাড়ি নিয়ে সকলে ওই পথেই যাতায়াত করেন, পারাদ্বীপ বা কটক বা ভুবনেশ্বর থেকে যাওয়া আসার জন্য। ওই ঘাটে যখন সেন সাহেবের কন্টেসা এসে পৌঁছয় তখন রাত প্রায় 11টা। রাত 8টার পরে ওই পথে গাড়ির যাতায়াত প্রায় থাকেই না, ট্রাফিক প্রায় থাকে না বলে, এবং জঙ্গল পাহাড় থাকায় 8টার পর এলে সকলেই মেন হাইওয়ে দিয়ে আসা যাওয়া করেন। একটি ট্রাক উল্টো দিক থেকে সেন সাহেবের গাড়িকে আটকে দেয় পথে, আড়াআড়ি করে এসে ঘাটের উপরে বাঁকের মুখে পথ জুড়ে। অ্যাক্সিডেন্ট হতে পারত। সেন সাহেব নিজেই গাড়ি চালাচ্ছিলেন, ড্রাইভার পাশে বসেছিল। ড্রাইভারের কাছে গোপেনরা শুনেছে পরে যে উনি পিছনের সিটে বসে হুইস্কি খাচ্ছিলেন।
হুড়হুলাগড়ের মাইল 50 আগে ড্রাইভারকে পেছনে চলে যেতে বলে নিজে স্টিয়ারিং নেন। কোনো ক্রমে গাড়িটাকে ট্রাকের প্রায় মুখে এনে দাঁড় করান তিনি, এবং তক্ষুনি ট্রাক থেকে 8-10 জন লোক নেমে সেন সাহেবকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড এবং ছুরি দিয়ে মারে, ড্রাইভারকেও মারে, তবে শুধু লোহার রড দিয়ে। অজ্ঞান অবস্থায় তাদের গাড়িতে তুলে দিয়ে ট্রাক দিয়ে গাড়িকে ধাক্কা মেরে তারা খাদে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। এমন সময় কোল ওয়াশারির পট্টনায়ক সাহেব তার পরিবার নিয়ে ফিয়াট গাড়িতে কটক যাচ্ছিলেন। তার দাদার হঠাৎ মৃত্যু সংবাদ পেয়ে ওই পথ দিয়েই 5 মাইল শর্টকাট করার জন্যে পট্টনায়ক সাহেবের গাড়ি এসে পড়ায় ট্রাকটি বেগতিক দেখে এবং অতজন সাক্ষী থাকবে জেনে ওদের গাড়িকেও ধাক্কা মারে। রেডিয়েটর ফেটে যায়, ফ্যান ঢুকে যায় রেডিয়েটরের ভিতরে, ইঞ্জিনেও চোট লাগে। মিসেস পট্টনায়কের দাঁত ভেঙে যায় 2টি, তার নিজের বুকের পাঁজর ভাঙে। গাড়ি উনি চালাচ্ছিলেন। ওই অবস্থাতেই 2 গাড়িকে ফেলে রেখেও সেই ট্রাকটি চলে যায় হুড়হুলাগড়ের দিকে। পট্টনায়ক সাহেবের ছেলে ট্রাকের নাম্বার লিখে রাখে, কিন্তু পরে সেই নাম্বার ভুয়ো বলেই জানা যায়। পট্টনায়ক সাহেবের 11 বছরের ছেলে গভীর রাতে 2 মাইল পথ একা অন্ধকারে পাহাড় জঙ্গলের মধ্যে দৌড়ে এসে টাউনশিপের মেন গেটের দারোয়ানদের খবর দেয়। তারা ফোনে খবর দিলে 2টি অ্যাম্বুলেন্স চলে যায়, পরে অন্যেরা যায়। এখন বেলা 11টা। সুমন সেনের জ্ঞান এখনো ফেরেনি। মাল্টিপল উন্ডস, মাথাতেও অনেক চোট, সারা শরীরে 8-10 জায়গায় স্ট্যাবিংও হয়েছে। ড্রাইভারের জ্ঞান ফিরেছে সকালেই। তার নিজের জন্য সে যত না উদ্বিগ্ন, তার চেয়ে অনেকই বেশি উদ্বিগ্ন তার মালিকের জন্য। গোপেন সেন সাহেবের পিএর মাধ্যমে ভুবনেশ্বরে সেন সাহেবের বন্ধু পুলিশ অফিসারদের ফোন করে দিয়েছিল। হাসপাতালের সামনে এখন 500 মানুষ জড়ো হয়েছেন, হোমরা চোমরা থেকে দিন মজুররাও পর্যন্ত। মানুষটাকে হুড়হুলাগড়ের প্রত্যেকেই যে সত্যি খুব ভালোবাসে। যে মানুষ শ্রমিকদের ইউনিয়নে বিশ্বাস করেন না, সেই মানুষের জন্যই দরদ সবচেয়ে বেশি শ্রমিকদেরই। তা নিজের চোখে দেখে উপর মহলের অফিসাররাও গর্ববোধ করছিলেন। সবার চোখ ছলছল করছিল। সেন সাহেব শ্রমিকদের বলতেন যে এই দেশে শ্রমিক আন্দোলন বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকদের আত্মসম্মান জ্ঞানহীন ভিখিরি করে তোলে। ভিক্ষাবৃত্তির মধ্যে কোনো গরিমা নেই, আপনারা এখানে সবচেয়ে বেশি সম্মানিত। তাই সেন সাহেবের আরোগ্য এবং জীবনের জন্য অগণ্য মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করছে এই মুহূর্তে, এবং যেই বা যারা ওর এই অবস্থার জন্য দায়ী তাদের অভিসম্পাত দিচ্ছে। নানা জল্পনা কল্পনা চলছে সব স্তরের কর্মীদের মধ্যেই, আততায়ী কারা হতে পারে সেই সম্বন্ধে। গোপেন ব্যানার্জিকেও কালিগ্রাস সাবধানে থাকতে বলছেন। হামলা তার উপরেও হতে পারে যে কোনো মুহূর্তে। সুমন সেন অজ্ঞান অবস্থাতে শুয়ে থাকলেও তার যজ্ঞ ঠিকই চলছে। নাম্বার 2 ধাওয়ান সাহেব হাত জোড় করে যারা হাসপাতালে ছিলেন তাদের সকলকেই কাজে যেতে বললেন যার যে কাজ তা করাই হবে সেন সাহেবের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও অনুরাগ দেখানো। ডাক্তারেরা রয়েছেন কটক ও ভুবনেশ্বরের থেকে, ডাক্তারেরাও রওনা হয়েছেন। তারাও এসে পৌঁছলেন বলে প্রতি 8 ঘন্টা অন্তর পাবলিক রিলেশনস অফিসার প্রত্যেক কারখানাতে সেন সাহেবের অবস্থা সম্বন্ধে জানিয়ে দেবেন। তার অফিসে স্পেশাল মেসেঞ্জাররা থাকবেন। অ্যাডিশনাল ফোন লাগিয়ে দিতে বলে দেওয়া হয়েছে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের লোকেদের। গোপেন একবার টুলশপ থেকে ফিরে এসেছে। উত্তেজনা ও অপরাধ বোধটা টুলশপেই বেশি। তাদেরই একজন সহকর্মী এই ব্যাপারের পিছনে রয়েছে। ফিরে এসে ধাওয়ান সাহেবকে বলে ও হাসপাতালেই থাকল। একটা অবধি জ্ঞান ফিরল না সুমন সেনের। বড় ডাক্তার এবং সার্জেনরা এসে গেছেন কটক এবং ভুবনেশ্বর থেকে। তারা বুলেটিন দিলেন জয়েন্টলি সই করে যে বিপদ এখনও কাটেনি, সার্জারি হয়েছে এবং আরও হবে। 48 ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। পুলিশের অফিসার এবং জওয়ানেরা হাসপাতাল ঘিরে রেখেছে। এসডিপিওর নির্দেশে গোপেনের বাড়ির সামনেও নাকি প্লেন ড্রেসে আর্মড গার্ড দেওয়া হয়েছে। সঙ্গেও একজন সাদা পোশাকের বডিগার্ড থাকবে। গোপেন দুপুরে একবার বাড়িতে এলো খেতে। হাসপাতাল থেকে অফিসার্স ক্যান্টিন যত দূরে, বাড়িও ততই দূরে। খবরটা স্ত্রী জানত না।
যদিও জানালা দিয়ে পথ চেয়ে একটি অস্থিরতা লক্ষ্য করেছিল। ভরত বাজার থেকে শুনে এসেছিল কারখানার হাসপাতালে সকলেই দৌড়াচ্ছে, খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কাল রাতে। কাল রাতে শুনে শ্রী গোপেনের যে কিছু হয়নি তা জেনে নিশ্চিত ছিল। গোপেন যখন অসময়ে এলো তখন শ্রী খেতে বসেছে। তাড়াতাড়ি তাকেও খেতে বসিয়ে সব শুনল। মুখ সাদা হয়ে গেল শ্রীর। নিজের উত্তেজনায় নিজে মথিত ছিল বলে গোপেন শ্রীর মুখ চোখের দিকে তাকাবার অবকাশই পেল না। তাড়াতাড়ি খেতে খেতে গোপেন বলল, কতদিন বললেন ভদ্রলোক, তুমি তো যেতেই চাইলে না। আর কোনোদিনও দেখা হবে কি না, যেতে পারবে কি না, এখন সেটাই প্রশ্ন। শ্রী খেতে খেতে মুখ ঘুরিয়ে জানলার দিকে চেয়ে বলল, ভালো হয়ে উঠবে ননি, তুমি দেখো। কিছুই বলা যায় না, সাংঘাতিক অবস্থা তো। ডাক্তাররাই তো কোনো আশা দিতে পারছেন না। এত লোকের ভালোবাসার কি কোনো দাম নেই? ঈশ্বর ঠিক ওকে দেখবেন। ছাড়ো তোমার ঈশ্বর। লেখাপড়া শিখেও যে কি করে এমন অশিক্ষিতের মতো ঈশ্বর ঈশ্বর করো তা তুমিই জানো। গোপেন এইভাবে কখনো শ্রীয়ের সঙ্গে কথা বলে না। শ্রী অবাক হয়ে একবার তাকালো গোপেনের মুখে। মনে মনে বলল, ঈশ্বর বোধ, ঈশ্বর বিশ্বাস সবই ভেতরের জিনিস। কারোর থাকে, কারোর থাকে না। যার নেই তার পক্ষে ব্যাপারটা ধারণা করাও মুশকিল। কিন্তু নিজের যা নেই তার দৈন্যের কারণে অন্যকে হেয় করার মধ্যে আর যাই থাকুক না কেন শিক্ষা একটুও নেই। কিন্তু মুখে ও বিষয়ে আর কিছুই বলল না। স্লথ মন যাদের, তাদের কিছু বললেই যে দ্রুতগতি হয়ে উঠবে, সব বোঝাবুঝির আঙিনা তারা পেরিয়ে যাবে এক দৌড়ে, তেমন আশা নেই। মুখে বলল, তুমি খুব টেন্স হয়ে আছো। ন্যাচারালি। আর ভাত নেবে? না, জমিয়ে খাওয়ার মতো সময় এবং মন কোনোটাই নেই। না থাকাটাই স্বাভাবিক। আমার সঙ্গেও আর্মড গার্ড আছে, বাড়ির সামনেও আছে। সাবধানে থেকো তুমি। তোমার সঙ্গেই থাকুক না। এই বাড়িতে তুমি ছাড়া দামি বলতে তো কিছু মাত্রই নেই, না সম্পত্তি না মানুষ। বলেই উঠে পড়ে বেসিনে হাত ধুতে গেল শ্রী। তা তুমি কি ভয় পেয়েছ তোমার গডফাদার এমডির জন্য, না তোমার নিজের জন্য? গোপনে উঠে এলো হাত ধুতে। হাত ধুয়ে বেসিনের পাশে রাখা তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে হঠাৎই ঘুরে দাঁড়ালো গোপেন, সর্পাহতর মতো। শ্রীকে বলল, হয়তো তোমার জন্য ভয় হচ্ছে। শ্রী স্তব্ধ হয়ে গেল, মুখে কথা ফুটল না। তারপর নিজের মধ্যের সমস্ত জোরকে একীভূত করে সে গোপেনের দিকে মুখ তুলে বলল, তার মানে? নিজের ভয়ার্ত স্বরকে নিজেই চিনতে পারল না শ্রী। গোপেন বলল, আমার কিছু হলে বিধবা তো তুমিই হবে। সেন সাহেবের কিছু হলে শুধু আমারই নয়, পুরো হুড়হুলাগড়েরই যে কি হবে বলা যায় না। আমি তো এখান থেকে চলেও যেতে পারি। আমার ক্ষতির সঙ্গে তোমার ক্ষতি যে ওতপ্রোতভাবে জড়িত। তুমি যে এদেশের অগণ্য মেয়েদেরই মতো একজন পতিনির্ভর স্ত্রী। লকারে রাখা তোমার অব্যবহারের গয়নাও যা, সেখানে রাখা তোমার ডিগ্রিগুলোও তাই। শ্রী কোনো কথা বলল না। আমি চলি, কোথাও বেরিও না। আমার চিন্তা আর তুমি বাড়িও না। ঠিক আছে। গোপেন চলে গেলেই খাওয়া ছেড়ে উঠে পড়ে বেসিনে গেল হাত ধুতে। হাতে ভাত লেগেছিল, কয়েকটি ভাত। চেটে খেলো ভাত কটি। বড় অপমানের ভাত। যার যতই শিক্ষা থাকুক, যে নারী স্বাবলম্বী নয় তার বুককে মাঝে মাঝে তীক্ষ্ণ ছুরির মতো অপমান এসে বিদ্ধ করেই। গোপেন কিন্তু এর আগে কখনোই এমন করে কথা বলেনি শ্রীর সঙ্গে। ওর ভদ্রতার সম্বন্ধে শ্রীর কোনোদিনই বিন্দুমাত্র সন্দেহ ছিল না। আজ কেন যে এমনভাবে কথা বলল গোপেন? সুমনের ব্যাপারে খুবই আপসেট হয়ে পড়েছে নিশ্চয়ই।
শ্রী যে সুমনকে ফোন করেছিল তা জেনে যায়নি তো গোপেন? পরক্ষণেই মনে পড়ল যে পরশুদিন রবিবার সে জানালা দিয়ে দেখেছে ভানু মহাপাত্রর সঙ্গে গল্প করতে করতে গোপেন আসছে। ভানুবাবু হাত নাড়িয়ে নাড়িয়ে কী যেন বলছিলেন গোপেনকে। এই মুহূর্তে হুড়হুলাগড়ের সব মানুষই হয়তো সুমন সেনের জীবনের জন্য প্রার্থনা করছিলেন, কিন্তু শ্রী তার মৃত্যু কামনা করল। শ্রী একমাত্র জানে যে সুমন বেঁচে উঠলে শ্রীকে মরতে হবে সুমনকে বাঁচাতে, নয়তো পালাতে হবে শ্রীকে এখান থেকে। শ্রী এখানে থাকলে সুমনের কষ্ট মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি হবে। বেসিনের সামনে দাঁড়িয়ে এঁটো হাত ধুতে ধুতে শ্রীর মুখে এক গভীর বেদনা ফুটে উঠল। দু গালে জলের ধারা বইতে লাগল। এঁটো হাত তবু ধোয়া যায় সাবান দিয়ে, কিন্তু এঁটো জীবন। পিছন থেকে বাসন তুলতে তুলতে ভরত বলল, চোখে লঙ্কা গেছে বুঝি, নাকি লেবু? শ্রী উত্তর দিল না। লেবু লঙ্কার চেয়েও অনেক বেশি জ্বলনের জিনিস যে এই সংসারে আছে তা ভরত এখনো জানে না। মুখ চোখ ধুয়ে ভরতকে বলল, সেদিন রাতে যে সাহেব এসেছিলেন না, তাকে গুন্ডারা খুব মেরেছে রে, রড দিয়ে ছোড়া দিয়ে। বোধহয় বাঁচবেন না। তাই? ইস, সাহেবটা বড় ভালো ছিল বৌদি। সকলেই বলে। যাকে তাকে হুটহাট করে দরজা খুলবি না, গুন্ডারা তোর বাবুকেও মারতে পারে। আমার বাবুকে? কেন? সেসব অনেক কথা আমি ভালো করে জানি না, তা তোকে কি বলবো বল? চলো আমরা পালিয়ে যাই এখান থেকে বৌদি। পালিয়ে যাব? কোথায়? যেখানে হয়। ভয় নিয়ে কেউই পালাতে পারে না রে। যেখানেই যাব সেখানেই ভয় তাড়া করে ফিরবে। যা বাবা, বলে ভরত চলে গেল। শ্রী চলে যাওয়া ভরতের দিকে চেয়ে নিরুচ্চারে বলল, শরীর সহজে দূরে যেতে পারে, কিন্তু মন? এই হুড়হুলাগড়ে যে কি কুক্ষণে সে এসেছিল। সুমন যদি বেঁচে ওঠে তবে শ্রী নির্ঘাত মারা যাবে। শরীরে মনে সুমনের যদি একটু অপূর্ণতা থেকে যায় এই দুর্ঘটনার পরে, তবে শ্রী সারাটা জীবনই হয়তো পূর্ণ হওয়া থেকে অনেকই দূরে থাকবে। শূন্যতাও যে কখনো কখনো মস্ত বড় পূর্ণতার দ্যোতক হয়ে আসে, এই কথাটা এই মুহূর্তের আগেও এমন করে অনুভব করেনি। ঘরে এসে জানলার পাশে দাঁড়ালো একবার। আকাশে মেঘ। আজ সকাল থেকেই পাহাড় জঙ্গল থেকে ঝুরুঝুরু করে হাওয়া আসছে একটা। নিম গাছ থেকে নিম ফুল উড়ে উড়ে চলে যাচ্ছে দূরে দূরে, আর সেই বনের পাখিগুলো। মেঘলা আকাশ আর গর্ভবতী হওয়ার কাছ থেকে ওদের যে কী প্রত্যাশা তা ওরাই জানে, কিন্তু ওদের চঞ্চলতার আজ কোনো সীমা নেই। জানালার গড়াদের এপাশে দাঁড়ানো শ্রীকে ওরা যেন চিৎকার করে বলছে, বেরিয়ে এসো, ভাঙো গড়াদ। অপর্ণা সেনের পরমা ছবিটি যখন প্রথমবার গোর্কি সদনে দেখানো হয়, তখন তাতে একটি দৃশ্য ছিল বাল বিধবা পাগল পিসির ছাদের চিলে কোঠায় গড়াদ ধরে দাঁড়িয়ে থাকার দৃশ্য। আরও একটি দৃশ্য ছিল সেই পিসিরই পালিয়ে যাবার ব্যর্থ চেষ্টার। ছবিটি যখন কমার্শিয়ালি রিলিজড হয় তার আগে সত্যজিৎ রায় ছবিটি এডিট করে দেন। এই কথা অপর্ণার মুখেই শোনা। শ্রীর খুব পরিচিত এক ভদ্রলোককে অপর্ণা নিজের মুখেই বলেছিলেন। গোর্কি সদনে ছবিটি দেখার সৌভাগ্য হয়েছিল শ্রীর। ওই দৃশ্য দুটো না কাটলে পরমার বক্তব্য এবং পিপাসা আরও অনেক বেশি পরিষ্কার ও তীব্র হতো। একজন মেয়ে হিসাবে এই কারণে অপর্ণা সেনের কাছে শ্রীর কৃতজ্ঞতা শেষ নেই। এই মুহূর্তে গড়াদের পিছনে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকা শ্রী নিজের মধ্যে স্বাধীনতার, বাঁচার মতো বাঁচার এক তীব্রতম ইচ্ছা অনুভব করল। পরমা না দেখলে ওই ইচ্ছা হয়তো ওর মধ্যে জাগ্রতই হতো না। পরমা তাকে বুঝিয়েছিল যে বাঁচার অনেকই রকম হয়। সংসারের অভ্যাসের বাঁধনটা শ্রীর মতো মেয়েদের সব অনুভূতি বোধকে বড় ভোঁতা করে দেয়। বাঁচা আর জীবন ধারণ যে সমার্থক নয়,
এই কথাটা তাকে বড় বিক্ষুব্ধ এবং অশান্ত করেছে, বিশেষ করে এখানে আসার পর থেকে। ওর নিজস্ব শিক্ষিত মার্জিত একটি মন আছে বলেই ওর পক্ষে অন্য 10 জন মেয়ের মতো সহজে সুখী হওয়া হলো না এ জন্মে। সুমনের ব্যাপারটা শোনার পর থেকেই শ্রীর পাগল পাগল লাগছে। কি করবে ও এখন? সুমনের চিঠিগুলো নিয়ে কি বসবে? না না, চিঠিগুলো পড়লেই যে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে ও। মনের এই অবস্থাতে মনকে আরও বিশ্বস্ত করার ইচ্ছা নেই ওর। এই মুহূর্তে দীপা মেয়েটা এসে পড়লে খুব ভালো হতো। ওর কথা শুনেই সময় কেটে যেত। মনের মেঘ তো বটেই, আকাশের মেঘও কেটে যেত। ওদের পিকনিকে যাওয়া হয়নি বটে হুড়হুলাগড়ে, কিন্তু গোপেনের সঙ্গে দীপার আলাপ হয়েছিল শ্রীদেরই বাড়িতে। দীপার উপস্থিতি এবং সঙ্গ গোপেনকে এক ধরনের মুগ্ধতা দিয়েছিল, যা গোপেনের মধ্যে শ্রী আগে দেখেনি। এমন উচ্ছ্বাসময়, এমন আনন্দিত গোপেনকে কখনোই দেখেনি দীপা আগে। খুব অবাক হয়েছিল। এই গোপেনকেও ও কোনোদিনও চিনত না। গোপেনের মধ্যে যে এই গোপেন আদৌ ছিল সে কথা পর্যন্ত অজানা ছিল শ্রীর কাছে। প্রত্যেক মেয়ের শরীরেই কিছু সুইচ থাকে, যা হাত ছোঁয়ালে শরীরময় আলো জ্বলে ওঠে। প্রত্যেক পুরুষই জানে যে এই সুইচের অবস্থান বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গাতে। অনেক পুরুষ আবার জানেও না। তারা নিজেরাই অভাগা নয়, তাদের সঙ্গিনীরাও অভাগী। এই আলোই জানোয়ার আর মানুষের শরীরবৃত্তর বিভাজক। শরীরের আলো জ্বালানোর মতোই মনেরও আলো জ্বালাবার ব্যাপার আছে। গোপেনের মনের মধ্যে সেই সুইচের খোঁজ জানা ছিল না শ্রীর। যে আলো সে জ্বালতে পারেনি, দীপা এসে সেই আলো জ্বেলে দিয়েছে। কার হাতের ছোঁয়ায় যে কোন আলো জ্বলবে তা আগে থাকতে জানাও যায় না ছাই। দীপা একদিন বলেছিল, আমি যে দীপা, আলো জ্বালানোই তো আমার কাজ। সকলেই অন্ধকারকে ভাঙতে চায় শ্রীদি, কিন্তু অন্ধকার ভাঙতে গিয়ে অধিকাংশ মানুষই ভুল করে আলোই ভাঙে। ভারী খুশি হয়েছিল শ্রী নিজের চোখের সামনেই গোপেন ও দীপাকে অমন খুশি দেখে। দীপারও বেশ পছন্দ হয়েছে গোপেনকে। গোপেনের আড়ালে হেসে বলেছিল, তোমার বরকে খাবো কিনা ভাবছি। ঈশ্বর ওকে একটু আন্ডারডান করে বানিয়েছেন। আমার পেটে কি সিদ্ধ হবে এমন গুরুপাক খাবার? শ্রী হেসেছিল, বলেছিল, আন্ডারডানকে মিডিয়াম ডান বা ওভারডান করে নেওয়া যায়, কিন্তু আন্ডারডান যারা তাদের খাওয়া যদি না যায় তবে ফেলে দেওয়া বা কাউকে দিয়ে দেওয়া ছাড়া গতি থাকে না কোনোই। সেটা দুর্ভাগ্যর, তাই নয় কি? তা বটে, দীপা বলেছিল হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে। সপ্রতিভ সময় বিশেষে প্রগলভ অত্যন্ত হাসি খুশি দীপা গোপেনের সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই কেমন বিষণ্ণ, অন্যমনস্ক এবং বোকা বোকা হয়ে গিয়েছিল। শ্রীর চোখে কিছু এড়ায়নি। গোপেনের পরিবর্তনটা এসেছিল অন্যভাবে। ওর মনের তানপুরার তার চিরদিনই ঢিলে করে বাঁধা ছিল। দীপাই বোধহয় তার অদৃশ্য আঙুলে তার টান টান করে বেঁধে দেওয়ায় গোপেনের মন এখন ঝনঝন করছে। বাদল হাওয়া অথবা আচমকা ঘরে ঢোকা ভ্রমরের ডানার ছোঁয়াতেই সেই তানপুরা তীব্র স্বরে বেজে উঠেছে। তীব্র বেগে বয়ে চলা জোয়ারের এক নদী ছিল দীপা। তার মধ্যে হঠাৎই ভাঁটার টান শুরু হয়েছে। খড়কুটো ভেসে যাওয়ার অস্ফুট সরসর শব্দ, কার্লু পাখির তীব্র বিষণ্ণ স্বর, নদী পাড় থেকে ঘরে ফেরা অনামা পাখিদের শীতকারের সঙ্গে মিলে মিশে যাওয়া বেদনার কুয়া রং, বিকালবেলার আলো যেন দীপার নরম মুখশ্রীতে এসে বাসা বেঁধেছে। শেষ বিকেলের আলোর মতোই মানব মানবীর নিটোল প্রেম বড়ই ক্ষণস্থায়ী, জলেরই মতো। এই প্রেমকে জীবনের সমস্ত আন্তরিকতা নিয়েও আঁজলা ভরে বন্দি করা যায় না। প্রায় সবটুকুই গড়িয়ে গিয়ে উপচে পড়ে যায়। যা থাকে তা সিক্ততা, স্মৃতি, এইটুকুই। শ্রী সুমনকে ভালোবেসেছিল বলেই এই সত্যকে জানতে পেরেছিল। আজ দীপা জানছে, এবং গোপেনও। আজকের পর্ব এখানে শেষ করছি। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন,
কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন। আগামী পর্ব নিয়ে শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।